ভরসার 1 মাস, পুষ্পার কারাবাস। পুষ্পা মানে ফলতার জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীরের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। সেই জন্য শুধুমাত্র রাজ্য ছেড়ে না, দেশ ছেড়ে পালানোর প্ল্যান ছিল। নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর গ্রেপ্তার। পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা ঝুঁকলো তো বটেই, বগার পার হয়ে গেছিল, দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সেই ধরা পড়েই গেল জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরকে কিভাবে ধরা সম্ভব হলো? অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, নেপাল সীমান্ত, সেখান থেকে জাহাঙ্গীর গ্রেপ্তার কিভাবে? অনুপ, কি আমার কথা শুনতে পাচ্ছ? পালানোর ছক ছিল আগেই, অনেক আগে থেকেই প্ল্যান কষে কষে, অঙ্ক কষে কষে, মেপে মেপে নেপালে গিয়ে গা ঢাকা দেওয়ার কথা ছিল। সেখানেই রয়ে যাবে, সেখানেই বসবাস করবে, আর ফেরার উপায় নেই। এই রাজ্যে ফিরতে পারবে না, ফিরতে পারবে না ফলতায়, তার সাম্রাজ্য যেখানে গড়ে তুলেছিল। কিন্তু নেপালে পৌঁছানোর আগেই নেপাল সীমান্তে গ্রেপ্তার। অনুপ, কি আমার কথা শুনতে পাচ্ছে? পাচ্ছি। অনুপ, কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো জাহাঙ্গীরকে? দেখো, জাহাঙ্গীরকে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে এবং জেলা পুলিশের সহযোগিতা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। জাহাঙ্গীরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, শুধুমাত্র দেখা গেল ভোটের সময় বা ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করা, পাশাপাশি ভোটের সময় যেভাবে তিনি ভোটারদেরকে ভয় দেখিয়ে প্রভাবিত করেছিলেন, এই সময় ভোটে যে কারচুপির অভিযোগ ছিল, এই অভিযোগের পরবর্তী ক্ষেত্র থেকে যখন পরের বার বলা হয় যে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন, এবং সেখানে লক্ষ্য করা যায় যে তিনি কিন্তু সেই নির্বাচনে লড়বেন না এমনটা জানিয়েছিলেন, এবং তারপর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন, এবং তার বর্তমান লোকেশন কোথায় গোটা বিষয় কিন্তু বেঙ্গল এসটির পক্ষ থেকে নজর রাখা হচ্ছিল। এবং দেখা যায় যে নেপাল সীমান্ত, অর্থাৎ দক্ষিণ যে উত্তরবঙ্গ হয়ে যে নেপাল সীমান্ত দিয়ে তিনি কিন্তু নেপালে পালিয়ে যাওয়ার ছক করেছিলেন। এরপরে বেঙ্গল এসটির পক্ষ থেকে সকাল 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে আদালতে পেশ করার পরে হেফাজতে নেওয়া হবে, তার কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শুধুমাত্র ভোটারদেরই প্রভাবিত করা, ভোটের বাজারে যে নেপালে যে পালিয়ে যাচ্ছিল জাহাঙ্গীর, তার মানে নেপালে সেখানে একটা সে এস্টাবলিশমেন্ট তৈরি করে রেখেছিল, সেখানে একটা ব্যবস্থা করেছিল, বন্দোবস্ত, যেখানে সে থাকতে পারবে, যেখানে সে কদিন থেকে যাবে বা গা ঢাকা দেবে। আচ্ছা, জাহাঙ্গীর কি একাই সেখানে চলে যাচ্ছিল নাকি পুরো পরিবার নিয়ে সেখানে যাচ্ছিল? দেখো, যেটা জানতে পারছি, জাহাঙ্গীর কিন্তু পরিবার নিয়েই কিন্তু সেই নেপালে পালিয়ে গিয়ে সেখানে বসবাস করার গোটা ছক করেছিল। এই পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল এবং সেখানকার কয়েকজনের সঙ্গে কথাও বলেছিল। এবং যখন এই বাংলা সীমান্ত, নেপাল বাংলা সীমান্ত হয়ে তিনি যখন পালিয়ে যাওয়ার ছক করে, সেই বর্ডারেই তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে গিয়ে কিন্তু তিনি পার্মানেন্ট বসবাস করবেন এমনটাই পরিকল্পনা করা হয়েছিল। এবং এই পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তার গতিবিধি বা যাদের সঙ্গে যোগাযোগ করছিলেন তার গতিবিধি নজর রাখা হয়। ফোনে টাওয়ার লোকেট করা হচ্ছিল। তার পরবর্তীতে দেখা যায় আজকে যখন এই নেপাল সীমান্ত দিয়ে তিনি নেপালে পালিয়ে যাওয়ার সেখানে বর্ডারে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের সহযোগিতা, সেই সহযোগিতা নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভোটের সময় যে গণ্ডগোল, উস্কানিমূলক মন্তব্য, ভোটারদের প্রভাবিত করা এবং ভোটদানে বাধা থেকে শুরু করে একাধিক অভিযোগ, সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, ভুড়ি ভুড়ি তোলাবাজি থেকে শুরু করে ভয় দেখানো, অন্যদিকে কোথায় নেপাল ভাবা যায়। এই ফলতা থেকে নেপাল যাওয়ার জন্য তার মানে তার একটা কানেক্টিং রুট ছিল, মানে নিশ্চিতভাবে বলা যায় বেশ কিছু এমনও মাঝখানে লোকজন রয়েছে যারা তাকে ওই যোগাযোগটা করিয়ে দিয়েছে, যে যোগাযোগে এতটাই আত্মবিশ্বাস যে মনে হয়েছিল ওইখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে দেওয়া যাবে বা বাকি দিনগুলো কাটিয়ে দেওয়া যাবে। কারণ ফলতার মানুষ ভোলেনি জাহাঙ্গীর কি করেছে। ফলতায় বোধহয় আর ফেরার সুযোগ ছিল না। জাহাঙ্গীর সপরিবারে চলে যাচ্ছিল নেপালে, এবং বারবার বলছি যে নেপালের সঙ্গে যোগাযোগ ফলতা থেকে সম্ভব নয়। মাঝখানে আরও কিছু মানুষ রয়েছেন, হয়তো কোনো প্রভাবশালী রয়েছেন, যাদের মদতে ওই পর্যন্ত হাত চলে যায় জাহাঙ্গীরের, যাদের মদতে সেখানে এমন একটা বন্দোবস্ত করা সম্ভব হয় যে সপরিবারে সেখানে থাকা যাবে। যদিও শেষ রক্ষা হয়নি, তার আগেই বেঙ্গল পুলিশের এসটিএফ জালে তুলে ফেলেছে পুষ্পাকে। পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিল, কেন? তার কারণ এতটাই আত্মবিশ্বাস ছিল, কারণ ভোট তো করাতো জাহাঙ্গীর।
আর যাকে বলবে যেখানে বলবে সেইখানে ভোট দিতে হবে, তৃণমূলকে ভোট না দিলে ঘর জ্বালিয়ে দেওয়া হবে, দর্শন করা হবে, একের পর আর হুমকির অভিযোগ করেছেন মানুষ। আর ভোট কাকে দেওয়া হয়েছে জানতে পারবে ঠিক, তার কারণ আতর লাগিয়ে দেওয়া হতো ইভিএমে, আঙুল শুকে বলা যেত ভোট কোথায় পড়েছে। শুনবেন কি কি অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, শুনুন। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাসখানেক ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সব সময় ভয় হয়ে থাকতাম, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডাইমনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের আর সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই 2026-এর বিধানসভা ভোটের আগে পর্যন্ত ফলতার ভোট মানে কার্যত বন্ধ। যারা একেবারে জাহাঙ্গীরের কাছের লোক তারা দাপিয়ে বেড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ভোট চলছে বা ছাপ্পা চলছে, যা খুশি হয়ে যাচ্ছে, আর মানুষ ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছেন। কেন বাইরে ভোট চলছে? জাহাঙ্গীরের ভোট, নিজের ভোট নিজে দেওয়ার অধিকার নেই ফলতার মানুষের, তাই তো? আর কি কি অভিযোগ ছিল এই জাহাঙ্গীরের বিরুদ্ধে? দেখো অতনু, শুধু ফলতা নয়, দক্ষিণ 24 পরগনার যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বিশেষ করে ফলতার নাম উঠে আসছে, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে সেখানে প্রায় এই একই স্টাইলে নির্বাচন হতো। তুমি মনে থাকবে যে একাধিক অভিযোগ এসেছিল ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া এবং বিষ্ণুপুরের এক অংশ, তার সঙ্গে মগরাহাট পূর্ব পশ্চিম, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে জিতেছিলেন 7 লক্ষ ভোটে, যার মধ্যে 1.5 লক্ষ ভোট শুধু দেওয়া পেয়েছিল এই ফলতা বিধানসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবেই দক্ষিণ 24 পরগনায় যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতেন, তার ডান হাত বা তিনি যার সঙ্গে প্রথম ব্যক্তির সঙ্গে কথা বলতেন সে হলো এই জাহাঙ্গীর খান, এবং তার তত্ত্বাবধানে তিনি এই যে সাম্রাজ্য, 15 বছরের যে সাম্রাজ্য, তিনি 2014 সালের যে নির্বাচনে লড়াই করেছেন, তারপর ধীরে ধীরে তার যে সুনাম বেড়েছে, তার যে তার দলীয়ভাবে যেভাবে তার পদোন্নতি হয়েছে, সেইভাবেই ডায়মন্ড হারবার মডেলকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ডায়মন্ড হারবার মডেল কি সেটা তুমি কিছুক্ষণ আগে বক্তব্যতে শুনলে, যারা মহিলারা তারা ঘর ছেড়ে বেরিয়ে এসে তারা সেই বক্তব্য দিয়েছিলেন। এতটাই দাপট ছিল যে বুক ঠুকে বলতো পুষ্পা ঝুঁকে গা নেহি, ঝুঁকতে তো হলোই। ভোটের আগের দিন হার মেনে নিয়ে সরে দাঁড়ানোর কথা বললেন, ভোট শেষ হয়ে পালা বদলের আগেই হাওয়া ভ্যানিশ, খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে কেউ নেই। আবার এবার সপরিবারে নেপাল বর্ডার থেকে ধরা পড়ে গেল পুষ্পা জাহাঙ্গীর খান। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে গানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে গানি। বলেছিল ঝুঁকে গা নেহি, দম ছিল মারাত্মক। সেই দম কোথাও বেদম হয়ে পড়েছিল জাহাঙ্গীর খান। কখন? ভোটের ঠিক আগের দিন। দেখা গেল জাহাঙ্গীর খান, সবাই যখন প্রচার করে বেড়াচ্ছে, জাহাঙ্গীর খান ক্যামেরায় বলছে যে ভোট থেকে সরে দাঁড়াচ্ছে। তার মানে আগে থেকেই বোঝা গিয়েছিল, জাহাঙ্গীর অন্তত বুঝতে পেরেছিল আর তার দাদাগিরি চলবে না, আর তার জুলুমবাজি চলবে না, সাম্রাজ্য শেষ। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। ফলতার
ভোট থেকে সরে দাঁড়ালো জাহাঙ্গীর খান। ঠিক সেই সময়ের কিছু রিয়াকশন আপনাদের শোনাবো। এলাকার মানুষ কতটা যে ভয়ে ছিলেন এবং এলাকার মানুষ কতটা ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে নিজেদের মধ্যে নিজেকে আটকে রাখতেন, শুনুন। আমাদের গোটা ফলতা বিধানসভাটা মানুষকে পুরো ভয়েতে রেখেছিল, একটা আতঙ্কে। আমাদেরকেই তো থাকতে দিত, যে 4 তারিখে তোদেরকে গুলি করে মারবো এই করতো, আমরা তো সব সময় ভয়ে থাকতাম, রাতে ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে। এতটাই দম যে সেখানে সংবাদ মাধ্যমকেও কাজ করতে গেলে পারমিশন নিতে হতো। তাহলে আম আদমির কি অবস্থা ছিল ভাবুন। আনিসুদ্দিন আমার সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, একটা উচ্ছ্বাস, কোথাও বোধহয় এবার একটা উচ্ছ্বাস যে আজ এই ভরসার সরকারের 1 মাস, তার মধ্যেই দেখা গেল পুষ্পা ভ্যানিশ হয়ে গেছিল। সেই পুষ্পাকে তুলে নিয়ে এসে জেলে পোড়া সম্ভব হচ্ছে। কি বলছে ফলতার মানুষ? জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের খবর ফলতা জুড়ে আশা করে কিন্তু এলাকার মানুষ অনেকটা দুঃখিত। যেভাবে ফলতার মানুষদের উপরে অত্যাচার চালানো হয়েছিল বিগত কয়েক বছর, এখানে কিন্তু আইনের শাসন ছিল না, ছিল জাহাঙ্গীর খানের শাসন। জাহাঙ্গীর খানের আইন চলতো ফলতাতে, এমনটাই দাবি করছে এলাকার বাসিন্দারা। কারণ বিরোধী রাজনৈতিক দল করলেই তাকে বাড়ি ছাড়া করা হতো, মারধর করা হতো, মিথ্যা মামলায় চাকরি হতো, অর্থাৎ ব্যবসার ক্ষতি করা হতো। এমনকি এলাকার জমি কোথাও বিক্রি ক্রয় বিক্রয় করতে হলে সেখানেও কিন্তু জাহাঙ্গীর ট্যাক্স দিতে হতো। কেউ ঘর বাড়ি নির্মাণ করলে সেখানেও জাহাঙ্গীর ট্যাক্স দিতে হতো। এমনই বিস্ফোরক অভিযোগ করা হয়। এই বিধানসভা নির্বাচনের পর থেকেই সাধারণ মানুষ তারা মুখ করতে শুরু করে। এবং তুমি জানো যে কোনো নির্বাচনের আগেই তার বর্ষার 1 মাস পুষ্পার কারাবাস। গতকালই নাম না করে দেবরাজ চক্রবর্তীকে নিশানা করতে গিয়ে পুষ্পার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, পুষ্পা ঝুঁকে গিয়ে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। গ্রেপ্তার পুষ্পা জাহাঙ্গীর খান, ফলতার এখনকার বিধায়ক। তিনি কি বলছেন শুনুন। ফলতায় জাহাঙ্গীর আজকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ এবং এসটিএফ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছিল, পালিয়ে গেছিল। 26 তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী কোনো স্টেপ নিতে পারেনি। পরবর্তীকালে ও পালিয়ে যায় এখান থেকে। ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ থানাতে জমা পড়েছে। নেপালে হয়তো পালিয়ে গেছিল, নেপালের বর্ডার থেকে হয়তো ধরেছে। আর এর সঙ্গে যারা ছিল তারা অনেকেই জেলে আছেন এবং অনেকেই এখনো বর্তমানে বাইরে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছে। এদেরও সবাইকে অ্যারেস্ট করা উচিত এবং জেলে পড়া উচিত। ধন্যবাদ এসটিএফকে যে আজকে অ্যারেস্ট করেছে।